নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। যাদের পেন নিয়ে আজকে ক্লাস করানোর কথা ছিল, যাদের বোর্ডে ছাত্রদের অঙ্ক কষানোর কথা ছিল, সেই সমস্ত শিক্ষকরা আজকে চাকরি হারিয়ে রাজপথে। শুধু রাজপথেও নয়, আজকে তারা যখন আবার তাদের চাকরির দাবিতে, চাকরি ফেরানোর দাবিতে আজকে তারা রাজ্য জুড়ে যে ডিআই অফিস ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে, সেখানে তাদের উপর আক্রমণ করা হলো, তাদের লাথি মারা হলো, তাদের লাঠি মারা হলো। যদিও পুলিশের ভাষায় সেটা নাকি মৃদু লাঠিচার্জ হয়েছে, এবং অনেক আজকে যারা শিক্ষক, যারা চাকরি হারিয়েছেন, তারা অনেকে আহত হয়েছেন। আলিপুরদুয়ার জেলার ডিআই অফিসে ডিআই এর সাথেও কথা বলেছে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এসএসসি কে অবিলম্বে যোগ্য অযোগ্যের লিস্ট দিতে হবে। আমরা কারা? রাজপথেতে বুক ফুলিয়ে, বুক চুটিয়ে আমাদের দাবি মানতে হবে। সুপ্রিম কোর্টে অবিলম্বে যোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে। এ কোন বাংলা, যেখানে তাদের অপরাধ কি ছিল? তারা মেধা সম্পন্ন শিক্ষক, তারা পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছেন, এটাই কি তাদের অপরাধ ছিল? এখনো পর্যন্ত কিন্তু সরকার অযোগ্যদের তালিকা বার করার বিষয়ে কিচ্ছু বলছেন না। তাদের স্ক্যান কপি হোক, তাদের ওএমআর শিট হোক, কোনো কিছুই বলছেন না। আজকে আমরা এ বিষয়ে আলোচনা করব যে আজকে একদিকে প্রতিশ্রুতি, অন্যদিকে লাঠিচার্জ। নেতাজি ইন্ডোরে প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি পূরণের একদিনও হয়নি, তারপরেই নির্মম ভাবে তাদের উপর লাঠিচার্জ করা হলো। আমাদের সঙ্গে আলোচনায় আছেন সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত, আইনজীবী চন্দ্রশেখর বাগ, এবং রাজাগোপাল ধর চক্রবর্তী, রাজনৈতিক বিশ্লেষক এবং অধ্যাপক। রাজাদা, আপনি আহ, দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত। রাজাদা, আজকে সেই শিক্ষকদের উপর লাঠি, আমি তো মনে করি এই লাঠি আপনার উপরে ওরা জানা। না, সত্যি দেখুন, খুব কষ্ট লাগছে যে একটা সরকার আছে যারা মনে করছে যে কোনো শিক্ষকদের গণতান্ত্রিক আন্দোলনের উপরে এভাবে লাঠি চালানো যায়। দেখুন, শিক্ষকরা ন্যায়সঙ্গতভাবেই পথে নেমেছেন, তাদের দোষে নয়, সরকারের দোষে বা কারোর দুর্নীতিতে তাদের চাকরি গেছে। স্বাভাবিকভাবেই হ্যাঁ, যখন তাদের জীবিকার সাথে জীবনও বিপন্ন, পথে নেমেছেন, এটাই স্বাভাবিক, এটাই মানুষের চিরাচরিত নিয়ম অ্যাকচুয়ালি। তো তখন যারা পথে নেমেছেন তারা, তাদের কথা শোনা দরকার। তাদের আমাদের দেশে রাইট টু প্রোটেস্ট সাংবিধানিক সাংবিধানিক একটা মানে ফান্ডামেন্টাল রাইটস। সুতরাং তারা সেইভাবেই সমবেত হয়েছেন, জড়ো হয়েছেন। আহ, সেখানে সরকারি ধৈর্য রাখা উচিত ছিল। লিটল বাহিনী দিয়ে বা পুলিশের গুন্ডা বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার করা, যে কোনো ভাবে লাঠি চালানো মানেই তাদেরকে, আপনি মহিলা আছেন, কোথায় লেগে যায় কেউই বলতে পারে না। সুতরাং না, অত্যন্ত আমি এক মহিলাকে, অনুচিত। রাজাদা আপনাকে আমি ইন্টারাপ্ট করছি। এক মহিলা দেখলাম অভিযোগ করছেন, বলছেন তাদের সেন্সিটিভ জায়গায় মারা হচ্ছে। এক মহিলারই আমি বাইট শুনছিলাম। হ্যাঁ, সেটাই তো, এটা তো স্বাভাবিক না? যদি পুলিশ এগিয়ে আসে, যখন এই সমস্ত মানে মানুষ যাদেরকে লাঠি দেওয়া হয়, তারা কেউ আর মানুষ থাকে না, বুঝেছেন? তাদের তো তখন নানান ধরনের হ্যাঁ লিপ্সা তাদের মধ্যে জন্মায়। সুতরাং কোন লিপ্সাতে কে কি করে বসবে সেটা আমরা জানি না। কারণ এই সমস্ত নরখাদককে দিয়েই মানুষকে তাড়ানোর চেষ্টা করা হয়, এবং সেই চেষ্টা অবাক লেগেছে। মানে
সরকারের উচিত ছিল এটা যদি ধরুন কয়েক কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরে তারা এরকম জায়গা অবরোধ করে আছে, তাহলে একটা ব্যাপার ছিল। ডিআই অফিস যতটা আমি জানি রাস্তা থেকে দূরে, এবং তারা রাস্তা অবরোধ কিছু করেনি। সেখানে তারা আন্দোলন করছে, এবং সেখানে তাদের অবস্থানটাকে নিঃসন্দেহে পুলিশ বাইরে থেকে ব্যারিকেড করে দেখা উচিত ছিল, কিন্তু লাঠি অবরোধ, লাঠি দিয়ে তাদেরকে তুলে দেওয়া, এটা মানে শিক্ষক কথা আপনি যেটা বললেন যে আমি শিক্ষক ছিলাম, আমার প্রতি অসম্মান, নিঃসন্দেহে সমগ্র জাতির প্রতি অসম্মান। আমরা এখানে যারা আসি, কার শিক্ষক ছিল না? আমাদের মতন দেশে মানে গুরু পূর্ণিমা কয়েক হাজার বছর ধরে পালিত হয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমাদের গুরুকে, আমাদের শিক্ষককে, উইচ ইনক্লুডস আমাদের বাবা মা, তাদেরকে আমরা স্মরণ করব, তাদের প্রতি কৃতজ্ঞতাবদ্ধ। তাদের জন্যই আজকের আমাদের এই পৃথিবীতে এগিয়ে যাওয়া। এটা এটা আমাদের ভারতীয় শাস্ত্র, ভারতীয় সংস্কৃতি কয়েক হাজার বছর ধরে স্বীকার করেছে। শিক্ষক দিবস ওয়েস্টার্ন সোসাইটিতে হ্যাঁ কয়েক বছর হলো এসেছে, কিন্তু আমাদের দেশে যুগ যুগ ধরে আছে। চায়না চায়না তো কনফুশিয়ানের মতে, তার কনফুসিয়াসের জন্মদিনকে তারা টিচার্স ডে পালন করে। যাই হোক, আমাদের মতন ওল্ড সিভিলাইজেশন আর তো কোথাও নেই, যেখানে সিভিলাইজেশন মানেই হচ্ছে যে শিক্ষকের গুরুত্ব স্বীকার করা। কিন্তু আজকে যারা শাসনে এসেছেন তারা মনে করছেন শিক্ষকের কোনো গুরুত্ব নেই, এই দুর্নীতিবাজ শয়তান লোকগুলোরই দেশ চালাবে, সমাজ চালাবে, এবং হ্যাঁ তাদের লাঠিয়ালরাই দেশটাকে নিয়ন্ত্রণ করবে। এটাই তারা ভাবছে, এটাই বড় যন্ত্রণার। তো যাই হোক, তো একজনের ঘাড়ে লাঠি পড়লে অপরজনের শিক্ষা হয়। শুধু শিক্ষক নয়, অন্য যারা আছেন সমাজে সবারই বুঝতে পারেন যে যারা 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 মানুষ গড়ার কারখানায় নিযুক্ত, তাদেরকে এইভাবে চাকরি থেকে সরিয়ে দেওয়া, অযোগ্যদের ঢুকিয়ে দেওয়া, এবং পথে যারা যোগ্য শিক্ষক তাদেরকে লাঠি দেওয়া, এতে মাধ্যম দিয়ে সরকার জানিয়ে দিচ্ছে যে তারা মানুষ গড়ার কারখানার মানুষ গড়তে চায় না। তারা সেখানে এই দুর্নীতিবাজ দুষ্ট শয়তান সৃষ্টি করতে চায়, এবং সেই লক্ষ্যেই তারা এগিয়ে যেতে চাইছে। আজকে প্রতিবাদ জানিয়ে দিল যে তারা এটা মানে না। হ্যাঁ। দেবাশিস, তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করছো, তো সেখানে দুটো জিনিস আমি জানতে চাই। সেটা হচ্ছে ধরো আগে এরকম ভাবে মাস শিক্ষকদের ওপর তুমি যদি দেখো এইভাবে লাঠিচার্জ, এবং তারা কি, তারা চাইতে গেছিল, তারা চাকরি হারিয়েছে। কেন চাকরি হারিয়েছে? কারণ তারা মেধার ভিত্তিতে চাকরি দিয়েছিল, সেই সরকার তাদের সেই যোগ্য মর্যাদা দিতে পারেনি। তুমি কিভাবে দেখছো দেবাশিস দা এটাকে? বা অতীতে যে শিক্ষকদের ওপর সরকারের দমন পীড়ন হয়নি এটা ঠিক না। কংগ্রেসি হুম। জমানায় বা শিক্ষকদের আন্দোলনের ওপর একাধিকবার লাঠি চলেছে। তখন জ্যোতিবাবু ছিলেন বিরোধী নেতা, কিন্তু ইদানিং কালে যেটা হচ্ছে এই যে চাকরির দাবিতে যে আন্দোলন, এটা তো আজকে শুধু একদিনের আন্দোলন নয়। এই চাকরির দাবিতে এই এই যে আজকের তরুণ প্রজন্ম গত কয়েক বছর ধরে লাগাতার আন্দোলন করে আসছেন, এবং যখনই তারা শিক্ষা দপ্তরে বা ময়দানে বা পথে নেমেছেন, তাদের উপর কিন্তু তৃণমূল সরকারের পুলিশ, যে তৃণমূল সরকার আজকে সিপিএম এর তথাকথিত অপশাসনের বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসছে, সেই সরকার কিন্তু একবারও এদেরকে রেয়াত করেনি। আমরা অতীতে গত কয়েক বছরে দেখেছি এই শিক্ষক, চাকরি প্রার্থী শিক্ষকরা যতবার বিকাশ ভবনে গেছেন, যতবার এসএসসি দপ্তরে গেছেন, যতবার ধর্মতলায় আন্দোলন করেছেন, তাদের উপর কিন্তু পুলিশের নির্বিচার লাঠি চলেছে। এবং পরশুদিন আমি এই চ্যানেলে বসেই বলেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভাটা করেছেন, সেটা কতগুলো মিথ্যে প্রতিশ্রুতি ছাড়া কিচ্ছু ছিল না, কোনো আশ্বাস তিনি দেননি। এবং আজকে সেটা বোঝা গেল তিনি যেসব বলেছেন। এখন তো আমার মনে হচ্ছে তিনি যেসব কথা বলেছিলেন যে আমাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, ডি, ই সব প্ল্যান রেডি আছে, আজকে দেখা গেল যে এ প্ল্যান তিনি অলরেডি শুরু করেছেন। সেটা হলো পুলিশকে দিয়ে এদেরকে মেরে দাও, কাউকে লাঠি মারো, কাউকে লাথি মারো। এবং এমন দৃশ্য দেখা গেল, এমন মার মেরেছে যে কারো হাতের লাঠি ভেঙে গেছে। আর সেখানে বলা হচ্ছে, কি দাবি করা হচ্ছে, কলকাতা পুলিশ দাবি করছে যে বাধ্য হ্যাঁ, হয়ে মৃদু পুলিশ লাঠিচার্জ হচ্ছে। মৃদু হুম। লাঠিচার্জ করছে। এবং আরো হ্যাঁ। অবাক হয়ে দেখলাম ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী,
তিনি এটাকে ডিফেন্ড করার চেষ্টা করলেন। তিনি পাল্টা প্রশ্ন করলেন যে ওনারা এসআই ডিআই অফিসে গেছিলেন কেন? আন্দোলন তো কোথায় হবে সেটা কি ব্রাত্য বসুকে বলে করবেন বা মুখ্যমন্ত্রীকে বলে তারা আন্দোলন করবেন? আজকে তাদের রুটি রুজির প্রশ্ন এসে দাঁড়িয়েছে। তাদের 26,000 আজকে চাকরি হারিয়েছেন, তাদের সংসার চলবে কি করে? তারা পথে নামবেন। আমরা তো অতীতে দেখেছি তিনি আজকে ব্রাত্য বসু বড় বড় কথা বলছেন, তার নেত্রীর ভূমিকা তিনি কি আতস কাচের তলা একবারও ফেলছেন না? তার নেত্রী যখন সিঙ্গুর আন্দোলন চলেছিল, একদিকে আলোচনা চলেছে আর তিনি হয়ে অবরোধ করে রেখেছিলেন, ধর্মতলে অনশন করেছেন। এবং 2007 সালের 25শে নভেম্বর যখন সিঙ্গুর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তিনি বিধানসভা ভবনে এসে যে নাটক করেছিলেন, সংবিধান হাতে নিয়ে যেভাবে তিনি প্রতিবাদ করেছিলেন এবং তার সামনে তার সতীর্থরা এমএলএরা যেভাবে ভাঙচুর চালিয়েছিল, তিনি কি একবারও কোনো প্রতিবাদ করেছিলেন এবং কোনো এমএলএ কে তিনি নিরস্ত করেছিলেন যে এটা সরকারি সম্পত্তি, এভাবে ভাঙা যায় না? আজকে ব্রাত্য বসু প্রশ্ন তুলছেন আন্দোলনে, তিনি কি বলছেন যে আন্দোলনের তো আরো অনেক বাকি আছে, আন্দোলনকে এভাবে সময় ধরে করা যায় না। এবং আমি তো না, মনে আজকে করবো যে এই পুলিশও সেটা বলেছে দেখলাম, যে চিফ সেক্রেটারি যখন প্রেস মিট করছিলেন তখন দেখলাম পুলিশ কমিশনার বলছেন কোথায় আন্দোলন হবে ওনাদের একটু আগিয়ে জানিয়ে যেতে, তাহলে কোনো এটা যদি কখনো হয় ডেপুটেশন নাকি যে থাকে নিয়ে আন্দোলন নেবে। করতে তারা সরকারকে জানিয়ে আন্দোলন করে? এটা কখনো হয়েছে? অতীতে আমরা দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন কি ধরনের আন্দোলন করেছেন, কি মমতা ধরনের বন্দ্যোপাধ্যায় কি তোমার মনে আছে? তোমার কি রাইটার্সে বলে গিয়েছিল? রাইটার্সে কি সরকারকে, জ্যোতিবাবু সরকারকে বলে গেছিলে মমতা? এটাই তো বলছি যে যে রাইটার্সে অভিযান চলেছিল, সেটা কি বলে করেছিল যে আমি এখন রাইটার্সে যাচ্ছি, যে তারপরে তাকে বার করে দেওয়া হয়েছিল? কারণ এসব বলে লাভ হবে না। আজকে যেটা অরূপ একটু আগে বললেন যে আহ, আসল কথা হচ্ছে নিজেরা খুব বাজেভাবে ফেঁসে গিয়েছেন, নিজেদের জালে নিজেরা জড়িয়েছেন এবং সেটাকে আড়াল করার জন্য যত রকম ছল চাতুরি জুয়াচুরির আশ্রয় নেওয়া যায়, সরকার সেই পথে চলছে এবং তারই আজকে পরিণতি দেখলাম। এই জিনিস অবশ্যই নিন্দনীয় এবং এর নিন্দা করার কোনো ভাষা নেই। আমি এখানেই চন্দ্রদার কাছে আসছি। চন্দ্রদা, একদিকে সরকার বলছে যে আমরা আইনি জট ছাড়ানোর চেষ্টা করছি, ফলে সরকার এখনই সরকার এতটাই মানবিক, ফলে এই সময় দাঁড়িয়ে তারা কেন আবার আন্দোলন যাচ্ছেন এবং হিংসাত্মক আন্দোলন? সরকার তো তাদের পাশে আছে, মানবিক। আপনার কি এইটা, এবং অলরেডি এসএসসি বলেছে যে একটা রিভিউ পিটিশন দিয়েছে, সেখানে বলেছে অন্তত এই বছরটা যাতে চালানো যায়। আপনার কি মনে হচ্ছে চন্দ্রদা, আইন দিক থেকে কিছু আছে এবং সরকার কতটা মানবিক আপনার কাছে? দেখুন, এই অর্ডার হওয়ার পরে গত 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী এই চাকরিহারাদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে সম্মেলন করলেন, সেখানে তিনি তার মানবিকতার মুখ, সরকারের মানবিকতার মুখ সেই চাকরিহারাদের পাশে দেখালেন। আর আজ সেই মুখোশটা খুলে গেল। যে চাকরিহারা, যারা আজকে এতদিন ধরে যোগ্য হিসেবে তারা চাকরি করেছে, সেই চাকরি চলে যাওয়ার পর তারা যদি ডিআই অফিসে গিয়ে কোনো আন্দোলন করে, এটা কি খুব অনৈতিক? আজকে মুখ্যমন্ত্রী নিজে যদি এই বিরোধী নেত্রী হতেন, আজকে কি তিনি এই ডিআই অফিস কেন, তিনি তো পশ্চিমবঙ্গে আগুন জ্বালাতেন। তাই আজকে তার মুখোশটা কিন্তু খুলে গেল। যেভাবে শিক্ষক, কারা শিক্ষক, আজকে আপনি সাংবাদিক, আমি আইনজীবী, উনি একজন বিশিষ্ট সাংবাদিক, স্যার রাজাবাবু রয়েছেন একজন প্রফেসর। এই যে সমাজটা তৈরি হয়, সেই সমাজটা তৈরি হয়, তার নিপুণ যে বুননটা হয় সেটা হচ্ছে এই শিক্ষকদের মাধ্যমে। সেই শিক্ষক, সে কিন্তু তার হাত দিয়ে ছাত্র ছাত্রী তৈরি হচ্ছে। কেউ কেউ সাংবাদিক হচ্ছে, কেউ আইনজীবী হচ্ছে, কেউ কোনো প্রফেসর বা টিচার হচ্ছে, বা আরো অন্যান্য ডাক্তার, ইঞ্জিনিয়ার, সমস্ত বিভিন্ন পেশায় যুক্ত হচ্ছে। তার সেই নিপুণ যে বুননটা তৈরি হচ্ছে কিন্তু শিক্ষকদের হাত থেকে। সেই শিক্ষকদের ওপর আজকে পুলিশি যে অত্যাচার এবং খুব অনৈতিক আন্দোলন, কি আমার তো মনে হয় যে বাংলার প্রত্যেকটি মানুষ না না, একদিন আজকে এই চাকরি হারিয়ে চাকরি ছাড়াদের পাশে, হঠাৎ চাকরি চলে গেছে, মাননীয় এটা দিক থেকে, ভাবাই যায় না। যারা মাননীয় দিনের পর দিক দিন থেকে পরিশ্রম করে প্রত্যেকটি একটা চাকরি চাকরি পেয়েছিল, হারাদের, প্রত্যেকটি বাংলার মানুষ আজকে এই চাকরিহারাদের পাশে। সেখানে
এই সরকার সেই সামান্যটুকু সেই ধৈর্য তারা ধরতে পারছে না। তারা একটা আন্দোলন, ডিআই অফিসে একটা আন্দোলন করছে। তারা কি খুব বড় ধরনের আন্দোলন করছে? ডিআই অফিসে কোনো আগুন জ্বালিয়ে দিয়েছে? না ডিআই অফিসের বলে সম্পূর্ণ যারা ডিআই অফিসার সমস্ত রয়েছে তাদের ঘরে তালা লাগিয়ে দিচ্ছে? বা এই জাতীয় কোনো জঙ্গি আন্দোলন হয়েছে যে এরকম ভাবে পুলিশ লাঠি চালাবে? এবং মহিলা শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে চন্দ্রদা, সমস্ত তাদেরকে এইভাবে লাঠি লাঠি পেটা আমি অত্যন্ত অত্যন্ত নিন্দাজনক। আমি যে প্রশ্নটা আপনাকে করেছিলাম যে চন্দ্রদা, আইনত কি কোনো সলিউশন আছে? কারণ বোঝাই যাচ্ছে যে অযোগ্যদের তালিকা, ওএমআর শিট, স্ক্যান কপি, মিরর কপি সরকার দেবে না, এরা প্রকাশ করবে। সরকার দেবে না। দেখুন, এটার আইনের ব্যাপারে যেটা, সেটা হচ্ছে যে অলরেডি রিভিউ পিটিশন একটা ফাইল করা হয়েছে। রিভিউ হুম। পিটিশনের স্কোপ 99.9% হচ্ছে রিজেক্ট হয়ে যাওয়ার চান্স। এখন যে প্রস্তাবটা মাননীয় আমাদের বাংলার আরেকজন সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রস্তাব দিয়েছিলেন, এবং উনি আজকে ওই স্কুল সার্ভিস কমিশনের অফিসে গিয়ে সেখানকার বলে চেয়ারম্যানের সঙ্গে দেখাও করেছেন, এবং পরবর্তী ক্ষেত্রে এই বলে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করার ওনার একটা প্রস্তাব ছিল যে যদি জটটা কাটানোর জন্য। কিন্তু এইভাবে যখন ছাত্রদের ওপর আন্দোলন করে তাদের লাঠি পেটার ফলে উনি সেই প্রোগ্রামটা ড্রপ করেন। কিন্তু আইনত কথা হচ্ছে যে যদি এই ওএমআর শিট, যেটা নিয়ে উনি যে প্রস্তাবটা দিয়েছিলেন যে সিবিআই এর কাছে মাস্টার যে কপিটা রয়েছে সেই মাস্টার কপির থেকে ওএমআর শিটের যে সমস্ত যোগ্য প্রার্থী রয়েছে তাদেরকে যদি সেগ্রিগেট করে সেইভাবে যদি একটা কোর্টের রিভিউ পিটিশন ফাইল করা যায়, গিয়ে কোর্টের কাছে যদি বলা যায় যে হুজুর এরা যোগ্য, আমরা ওএমআর শিট থেকে বার করে নিয়ে এসি, যদি স্কুল সার্ভিস কমিশন সেইভাবে গিয়ে একটা তুলে ধরতো, জানি না কোর্ট কতখানি সেটা বিবেচনা করার। কিন্তু সেই নৈতিক বা সেই সত্যি আন্দোলন বা সেই বিচার বিচার পদ্ধতির কাছে সেইভাবে কি রাজ্য সরকার বা স্কুল সার্ভিস কমিশন তারা গেছেন? না, তারা কি সত্যিই চাইছেন যে যারা চাকরিহারা তারা চাকরি পাক? সময় কমে আসছে, 2 মিনিট করে করে রাজারা, আপনার কি মনে হয় এর থেকে অ্যাটল কি কোনো সমাধানের রাস্তা আছে? আমরা তো শুধুমাত্র ধরুন সমালোচনা নয়, আমরা তো যদি একটা সমাধান বা কোনো একটা, আমরা তো চাই যে এই চাকরিহারারা চাকরি পাক এরকম ভাবে। আপনার কি মনে হয় অ্যাটল কি কোনো সমাধানের রাস্তা আছে রাজারা? হ্যাঁ, দেখুন, যেটা অভিজিৎ গাঙ্গুলি করছিলেন, কতটা পলিটিক্যালি কারেক্ট ওনার দলের তরফ থেকে আমি বলতে পারবো না, বা এই মুহূর্তে বলতে চাই না। তবে ওটা একটা যারা চাকরি হারা তাদের প্রতি যদি বিন্দুমাত্র যন্ত্রণা কারো থাকে, আহ, এবং যিনি এই ব্যাপারটা সম্বন্ধে অবগত, আহ, তার পক্ষেই এরকম একটা প্রস্তাব দেওয়া সম্ভব। তিনি যেটা জানেন, একজন বিচারক হিসেবে যেটা দেখেছেন, যে তথ্য কোথাও না কোথাও আছে বলে ওনার মনে হয়েছে, সবাই মিলে সেটাকে যদি উদ্ধার করা যায়, এরকম একটা প্রস্তাব উনি দিয়েছিলেন। তো সেটা তো তার দলের পক্ষে হয়তো পলিটিক্যালি এই মুহূর্তে সেটা সঠিক নাও হতে পারত, কিন্তু আমি আশা করেছিলাম যে সরকার সেটা লুফে নেবে এবং অন্য দলও এগিয়ে আসবে। কিন্তু কোথাও সেভাবে সে আগ্রহ, একটা উনি তো বহুল প্রচলিত আহ, বৈদ্যুতিক মাধ্যমে গেছিলেন, সেখানে এটা বলেছেন, ওনার প্রস্তাবটা সবাই জানে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের অত্যন্ত দুর্ভাগ্যের, যে আমরা সেই বলুন না, প্রস্তাব নিয়ে ফলে সমাধানের কেউ আশু কোনো রাস্তা আপনি দেখছেন না আশা রাজারা? এই মুহূর্তে আর নেই, কিছু নেই না। দেবাশিস দা, তুমি আগামী দিন ধরো, তুমি এতদিন ধরে সাংবাদিকতা করেছো, প্রচুর আন্দোলন দেখছো, এই আন্দোলনের গতিপথ বা অভিমুখ কি হবে? আরো কি আক্রমণাত্মক হবে? কিভাবে দেখছো তুমি সেটাকে? তো আজকে আজকে যে আন্দোলন আমরা দেখলাম, আজকে তো শুধু কসবায় ডিআই অফিসে আন্দোলন হয়েছে এমন না। দেখছিলাম না, যে রাজ্য আজকে জুড়ে হচ্ছে। সারা বিভিন্ন হুম। জেলায় ডিআই অফিসে কিন্তু আন্দোলন হয়েছে, বা সমস্ত মোড়ালদের সব জেলাতে আন্দোলন হয়েছে, এবং মেদিনীপুরেও কাঁদানে গ্যাস ফ্যাস ইত্যাদি চলেছে। কাজেই হ্যাঁ। আজকে এটা যেটা আমি বলছিলাম যে রুটি রুজি তো সবচেয়ে বড় সমস্যা, সেই আন্দোলন যদি আগামী আর মাস দশেক মাত্র সময় আছে আগামী বিধানসভা ভোটের, এখনো যদি সরকার নমনীয় না হয় এবং সরকার যদি এই যোগ্য অযোগ্য তালিকা নিজেদের থেকে না দেয়, তাহলে কিন্তু এই আন্দোলন কোন পথে যাবে আজকে তার ইঙ্গিত দিয়েছে। এবং যে সমস্ত আজকে যারা মার খেয়েছেন, যে সমস্ত শিক্ষক শিক্ষিকা মার খেয়েছেন, তাদের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখছিলাম, তারা বারবার বলছিলেন যে এই সরকারকে আমরা এনেছি, আবার এই সরকারকে আমরাই ফেলবো। আজকে যদি সেটা হয় এবং
তারা যদি ভবিষ্যতে আরো আন্দোলনের পথে যায়, আগামী দিনে কি হবে এটা কিন্তু বলা মুশকিল। আমি আগের দিন এই চ্যানেলে বসে এটাই বলেছিলাম হুম। যে এটাই বলুক, এটা আমার ব্যক্তিগত ধারণা, যে এই যে 26,000 তো শুধু না, আগে 23 লক্ষ 2022 সালে 2016 সালে 23 লক্ষ প্রার্থী ছিল, মানে তারা আবেদন করেছিল, 23 লক্ষ পরীক্ষায় বসেছিল। তাদের সামনে আজকে একটা বিশাল অন্ধকার, সেই তেইশ একদম লক্ষ অন্ধকার থেকে নেমে এসেছে। বিশাল ভোট ব্যাংক। এবং তারা যদি সত্যিকারের পথে নামে এবং তারা যদি লাগাতার কিছু করে, তাহলে কিন্তু এই সরকারের পক্ষে যথেষ্ট বিপদ আছে বলে আমার মনে হয়। বিড়ম্বনা। চন্দ্রদা, সময় একেবারে শেষ। আপনার কি মনে হয়, আমি যেটাই আবার বললাম, যে অ্যাটল কি কোনো সব রাস্তায় কি বন্ধ? আমরা কি একদমই অন্ধগলিতে ঢুকে গেছি? দেখুন, যেভাবে আজকে শিক্ষকদের ওপর যে আন্দোলন, যেভাবে পুলিশি অত্যাচার হয়েছে, আমি জানি না এটা আরো অ্যাগ্রাভেট করবে। এবং আমার মনে হয় যে এই শিক্ষক, সেই পুরনো একটা গানের কথা মনে হচ্ছে, পথে এবার নামো সাথী, পথেই হবে পথ চেনা। আমার মনে হয় সেইভাবেই বোধহয় তারাও এবার এই সরকারের ক্ষেত্রে তাদের যেটা তারা বলেছে বহু ক্ষেত্রে, যে এই সরকারকে এনেছিলাম, এই সরকারকে আবার ফেলে দেওয়ার দায়িত্ব আমাদের। এবং এই শিক্ষকরাই, আপনি মনে করে দেখুন যে বামফ্রন্টের সময়, বামফ্রন্ট যখন এসেছিল, কৃষক এবং শিক্ষক এই দুটো গোষ্ঠী কিন্তু বামফ্রন্টকে আনার দ্বারা মূল হোতা ছিল। হুম। আজকে শিক্ষকরা আজকে যখন এই সরকারের বিরুদ্ধে শুরু করেছে, আমি জানি না আগামী দিন যারা কৃষক সম্প্রদায় রয়েছে কতখানি তারা কি করবে, কিন্তু শিক্ষকদের একটা প্রচন্ড প্রভাব এন্টায়ার সোসাইটিতে রয়েছে। কারণ তারা অ্যাকচুয়ালি মানুষ তৈরি করার মানে কল, মেশিন। সুতরাং তাদের প্রভাবের ফলে এন্টায়ার সমাজে তার একটা প্রভাব পড়বে। এবং আগামী দিন যেহেতু নির্বাচন, সামনের নির্বাচন 2026 রয়েছে, এটার একটা ডেফিনেটলি প্রভাব একটা খুব এই এই সরকারের কাছে সেটা একটা আমার মনে হয় যথেষ্ট মানে একটা কলিং এফেক্ট দেবে। আমাদের সবাই সত্যি কি অশনি সংকেত এই সরকারের কাছে? আগামী দিন সরকার কিভাবে মোকাবিলা করবে? দেখুন, মোকাবিলার কোনো জায়গা হচ্ছে একমাত্র যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়া, অযোগ্যদের তালিকা বার করা, যেটা আমরা বারবার করেও দাবি করছি যে অযোগ্যদের তালিকা বার করে দেওয়া হোক। সেই তালিকা যদি বার না করতে পারে, আশু সমস্যা সমাধানের কোনো জায়গা নেই। এখন জানি না যে রিভিউ পিটিশন দিয়েছে আদালত, সেটাই কি বলে। চলুন আমরাও লক্ষ্য রাখি আদালত অ্যাটল সেই নিয়ে কোনো নির্দেশ দেয় কিনা। রাজাদা, দেবাশিস দা, চন্দ্রদা, অসংখ্য ধন্যবাদ চ্যানেলে অংশ নেওয়ার জন্য।